আধারের নীরবতায় জাগে আকুল ডাকে চায় ভালোবাসা মিছে নয় অভিনয় যদি তবু ভুল মনে হয় ঘর ছেড়ে চলে এসে এত দূর যেন খুঁজে ফেরে তার পরিচয় প্রিয়াঙ্কার এই কান্নার ভিডিওটি দেখে আজ পুরো ভারতবর্ষ কেঁদে ফেলেছে। স্বামীকে যখন তিনি শেষবারের মতো দেখলেন তখন তার চোখে মুখে যে কষ্ট ছিল, বাপরে, সে এক বুক ফাটা কান্না। এই ভিডিওটি প্রত্যেকটা মানুষের অন্তরের মধ্যে যেন মোচড় দিয়ে উঠেছে। যে মানুষটিকে তিনি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতেন, যার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত ছিল স্বপ্নের মতো, সেই মানুষটি তাকে একেবারে একা করে চিরজীবনের জন্য ছেড়ে চলে গেল। ভিডিওটি দেখার পর এমন কোনো মানুষ নেই যার চোখের কোণে জল আসেনি। স্বামীর নিথর দেহের দিকে তাকিয়ে প্রিয়াঙ্কার ওই অসহায় চিৎকার আর শূন্য দৃষ্টি বলে দিচ্ছিল তার মাথার উপরের পুরো আকাশটাই যেন ভেঙে পড়েছে। কিন্তু সবার মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কি ঘটেছিল সেই অভিশপ্ত দিনে? কেন এমন একটা সুন্দর সাজানো সংসার চোখের পলকে তছনছ হয়ে গেল? দীঘার সেই সমুদ্রে শুটিং করতে গিয়ে এমন কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল যার কারণে রাহুলকে আর জীবিত ফিরে পাওয়া গেল না? শুটিং ইউনিটের এত মানুষ চারপাশে উপস্থিত থাকা সত্ত্বেও চোখের সামনে একটা তরতাজা প্রাণ কিভাবে সমুদ্রের অতল গহ্বরে হারিয়ে গেল তা ভেবেই সাধারণ মানুষ থেকে শুরু করে সবাই শিউরে উঠছেন। যে রাহুল সবসময় হাসি খুশি থাকতেন, যিনি বাড়ি থেকে বলে গিয়েছিলেন শুটিং শেষ করেই ফিরে আসবেন, সেই রাহুলের এমন করুণ বিদায় কেউ কোনোভাবেই মেনে নিতে পারছে না। প্রিয়াঙ্কার এই কান্না শুধু একজন স্ত্রীর কান্না নয়, এ যেন এক না বলা অভিমান আর বুক ভরা আক্ষেপের আর্তনাদ। তো আর কথা না বাড়িয়ে চলুন প্রিয়াঙ্কা ও রাহুলের জীবনে ঘটে যাওয়া কিছু অদ্ভুত ঘটনা এবার জেনে নেওয়া যাক। কিছু মানুষ আছেন যারা পর্দায় এতটাই জীবন্ত হয়ে ওঠেন যে দর্শক ভুলে যান তিনি অভিনয় করছেন। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ঠিক এমনই একজন মানুষ ছিলেন এবং আজ 2026 সালের 29শে মার্চ বাংলার এই উজ্জ্বল তারাটি মাত্র 43 বছর বয়সে চিরতরে নিভে গেল। সমুদ্র তাকে নিয়ে গেছে, কিন্তু তার গল্প থেকে যাবে। আজ আমরা সেই গল্পটাই বলবো। কলকাতার নাকতলা সাধারণ একটি পাড়া, এখানেই বড় হয়েছিলেন রাহুল। নাকতলা হাই স্কুলে পড়াশোনা করেছেন, পরে আশুতোষ কলেজ। কিন্তু ছেলেবেলা থেকেই তার মন পড়ে থাকতো অন্য জায়গায়, মঞ্চে, আলয়, সংলাপে। বাবার নিজস্ব থিয়েটার গ্রুপ ছিল, সেটাই হয়ে উঠল রাহুলের প্রথম ক্লাসরুম। মঞ্চের কাঠের গন্ধ, গ্রিন রুমের গোলমাল আর দর্শকের উত্তেজনা, এই তিনটে জিনিস তাকে চুম্বকের মতো টেনে রাখত। থিয়েটারে নিজেকে তৈরি করলেন। তারপর একদিন সুযোগ এলো ছোট পর্দায়, জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক খেলা। রাহুল সেখানে আদিত্য বর্মন চরিত্রে অভিনয় করলেন। দর্শক চিনতে পারল এই মুখটাকে, বুঝলো এই ছেলে সত্যিই অভিনয় করতে পারে। কিন্তু এটা ছিল শুধু শুরু। 2008 সাল, পরিচালক রাজ চক্রবর্তী একটি ছবি বানাচ্ছেন, নাম চিরদিনই তুমি যে আমার। নায়িকা প্রিয়াঙ্কা সরকার, আর নায়ক হিসাবে বেছে নেওয়া হলো এক তরুণকে, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ছবিটা মুক্তি পেল এবং রাতারাতি বাংলা সিনেমার ইতিহাস বদলে গেল। চিরদিনই তুমি যে আমার শুধু একটি ছবি ছিল না, এটা একটা অনুভূতি হয়ে উঠল। রাহুলের সেই নির্দোষ চাহনি, সরল হাসি আর স্বাভাবিক অভিনয়, দর্শক পাগল হয়ে গেল। তরুণ প্রজন্ম তাকে বুকে আঁকড়ে ধরল। এই ছবির গান, এই ছবির দৃশ্য আজও বাঙালির মনের নস্টালজিয়া হয়ে আছে। এই একটি ছবি তাকে সুপারস্টারের তকমা দিয়ে দিল। পুরস্কার এলো, প্রশংসা এলো, ভালোবাসা এলো, কিন্তু রাহুল থেমে থাকার মানুষ ছিলেন না। এরপর একের পর এক কাজ, জ্যাকপট, লাভ সার্কাস, শোনো মন বলি তোমায়, প্রতি পরমেশ্বর, প্রতিটি ছবিতে নিজের অভিনয়ের ছাপ রেখে গেছেন তিনি। ছোট পর্দায় ফিরে এলেন আরও শক্তিশালী হয়ে। স্টার জলসায় তুমি আসবে বলে ধারাবাহিকে রাহুল দেবরয়ের চরিত্র, অর্ধাঙ্গিনীতে উমাপতি ভট্টাচার্য, সান বাংলায় আয় খুকু আয়, এবং সবার মনে দাগ রেখে গেল স্টার জলসার দেশের মাটি ধারাবাহিকের ডাক্তার রাজরূপ বন্দ্যোপাধ্যায় ওরফে রাজার চরিত্র। ওটিটি প্ল্যাটফর্মেও তিনি ছিলেন হইচইয়ের জনপ্রিয় সিরিজ ঠাকুমার ঝুলিতে পুলিশ অফিসারের ভূমিকায়। দর্শক তাকে নতুন করে চিনল। মঞ্চেও থেমেছিলেন না। পরিচালক সৌরভ পালোধির নাটক যে জানালাগুলো আকাশ ছিল, সেখানেও রাহুলের অভিনয় মন জয় করল। তিনি শুধু অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন একজন সম্পূর্ণ শিল্পী। ভালো লিখতেন, কবিতা বলতেন, আর একদিন শুরু করলেন পডকাস্ট সহজ কথা। তার ছেলের নাম সহজ, সেই নামেই চ্যানেল। গত 1 বছরে 69টি পর্ব আপলোড হয়েছে।
এসেছে। রূপম ইসলাম থেকে শুরু করে সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক সেন, ঋদ্ধি সেন, বাংলার সেরা প্রতিভারা এসেছেন তার সাথে কথা বলতে। দর্শক ভালোবেসেছে। সহজ কথা বলার যে শিল্প সেটা রাহুলের মধ্যে ছিল, কিন্তু জীবনের গল্প শুধু সাফল্যের নয়। 2010 সালে প্রিয়াঙ্কা সরকারের সাথে বিয়ে হয়েছিল রাহুলের। সেই প্রিয়াঙ্কা যার সাথে প্রথম ছবিতে অভিনয় করে তিনি বাংলার নায়ক হয়েছিলেন, কিন্তু 2017 সাল থেকে দুজন আলাদা হয়ে যান, সম্পর্ক শেষ হয়। জীবনে ব্যক্তিগত ঝড় এলেও রাহুল কাজ থামাননি, মঞ্চ থামাননি, পডকাস্ট থামাননি, তিনি এগিয়ে চলেছিলেন। এবার আসি সেই দিনটির কথায়। 2024 সালের 29শে মার্চ একটি ধারাবাহিকের শুটিং চলছে তালসারি বিচে। শুটিং শেষ, একটু বিশ্রাম। রাহুল সমুদ্রের দিকে হাঁটলেন। হয়তো সমুদ্রের টানটা সেদিন বড় বেশি ছিল। পাশে ছিলেন সহ অভিনেত্রী শ্বেতা মিশ্র, তিনি সৈকতেই ছিলেন এবং তলিয়ে গেলেন। উদ্ধারকারীরা তাকে তুলে আনলো। তখনও জীবিত ছিলেন রাহুল। প্রায় 10 থেকে 12 কিলোমিটার দূরের দীঘা মহকুমা হাসপাতালে নিয়ে দৌড়ানো হলো। পথে শ্বাসকষ্ট হচ্ছিল তার। ধারণা করা হচ্ছে সেই সময়ই হৃদরোগে আক্রান্ত হন তিনি। সন্ধে 6:10। চিকিৎসকেরা জানালেন হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে, মাত্র 43 বছর বয়সে। খবরটা ছড়িয়ে পড়ল পুরো বাংলায়। টলিউড স্তব্ধ হয়ে গেল। অভিনেতা রুদ্রনীল ঘোষ কাঁদতে কাঁদতে বললেন, বন্ধু বলবো না, ভাই ছিল। শেষ একসঙ্গে একাডেমি অফ ফাইন আর্টস করলাম। কি করে বুঝবো এমন হবে? বাদশা মৈত্র ফোন পেয়ে এতটাই ভেঙে পড়লেন যে বলতে পারলেন না কিছুই। রুদ্রনীল শেষে শুধু একটা কথাই বললেন, বাবিন বলে আর কাকে ডাকবো? রাহুলের মাকে এই খবরটা কে দেবে? সেই প্রশ্নের কোনো উত্তর নেই, কিন্তু একটা সত্যি আছে, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো রেখে গেছেন সেগুলো কখনো মরবে না। চিরদিনই তুমি যে আমার সেই ইনোসেন্ট চাহনি, দেশের মাটির রাজার দৃঢ়তা, সহজ কথা পডকাস্টের সেই উষ্ণ হাসি, এগুলো বাঙালির হৃদয়ে অমর হয়ে থাকবে। তিনি মঞ্চে এসেছিলেন, পর্দায় আলো জ্বেলেছিলেন এবং সমুদ্রের বুকে হারিয়ে গেলেন, কিন্তু তার গল্প থামেনি। যতদিন বাংলা সিনেমা আছে, যতদিন বাংলা নাটক আছে, যতদিন কোনো তরুণ পর্দায় নিজেকে খুঁজে পাবে, ততদিন রাহুল বেঁচে থাকবে। আজ আমরা এমন এক সত্যের মুখোমুখি দাঁড়িয়েছি যা টলিউড থেকে শুরু করে সাধারণ মানুষের বিবেককে সজোরে ধাক্কা দিয়েছে। গ্ল্যামার আর আলোর দুনিয়ার পেছনে কি এক নিকষ কালো অন্ধকার লুকিয়ে থাকে? আজ সেই প্রশ্নই বড় হয়ে দেখা দিয়েছে। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, যে মানুষটির হাসি মুখ আমাদের প্রতিদিনের ড্রয়িং রুমের সঙ্গী ছিল, আজ সেই মুখটি নিথর, স্তব্ধ। কিন্তু এই মৃত্যুর পেছনে কি কেবলই জলরাশি, নাকি মিশে আছে এক সমুদ্র রহস্য? কেন বাঁচানো গেল না রাহুলকে? যখন একের পর এক প্রত্যক্ষদর্শীর বয়ান বদলে যাচ্ছে, যখন প্রোডাকশন হাউসের দাবি আর ময়নাতদন্তের রিপোর্ট উত্তর দক্ষিণে দাঁড়িয়ে, তখন প্রশ্ন জাগে, সত্যিটা কি প্রভাবশালীদের চাপে ধামাচাপা দেবার চেষ্টা চলছে? আজ আমরা সেই রহস্যের প্রতিটি স্তর উন্মোচন করব। এটি কেবল একটি মৃত্যু নয়, এটি বিনোদন জগতের অন্দরমহলের নিরাপত্তার দায়বদ্ধতার এক চরম পরীক্ষা। আজ বিচার চাইবে বাংলা, আজ জবাব চাইবে সাধারণ মানুষ। দিনটি ছিল আর 5টা সাধারণ শুটিংয়ের দিনের মতোই। লাইট, ক্যামেরা, অ্যাকশন সবই চলছিল নিয়ম মেনে, কিন্তু কে জানতো সেই প্যাকআপের ডাকটি হবে রাহুলের জীবনের শেষ শব্দ? প্রোডাকশন ম্যানেজারের দাবি অনুযায়ী কাজ শেষ হয়ে গিয়েছিল। ইউনিটের সবাই তখন ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু ঠিক এখানেই দানা বাঁধছে প্রথম রহস্য। যদি কাজ শেষই হয়ে থাকে, তবে সেই মুহূর্তের ফুটেজ ক্যামেরায় ধরা পড়ল কিভাবে? আমরা জানি শুটিং ইউনিটের ক্যামেরা কেবল শট নেওয়ার সময়ই চালু থাকে। যদি প্যাকআপ হয়ে গিয়ে থাকে, তবে রাহুল যখন জলের কিনারে যাচ্ছিলেন বা জলে নামছিলেন, সেই মুহূর্তের ভিডিও রেকর্ড হওয়া কি স্বাভাবিক, নাকি ক্যামেরার লেন্স অজান্তেই কোনো ভয়ানক সত্য বন্দী করে ফেলেছে, যা এখন প্রকাশ্যে আনতে ভয় পাচ্ছে কর্তৃপক্ষ? আরেকটি বড় প্রশ্ন, লাইভ চ্যাটিং কেন বন্ধ ছিল? সাধারণত বড় প্রোডাকশন বা আউটডোর শুটিংয়ে ফ্যানদের জন্য অনেক সময় সোশ্যাল মিডিয়া লাইভ করা হয়, কিন্তু সেই বিশেষ মুহূর্তে সব সংযোগ বিচ্ছিন্ন থাকা কি নিছকই কাকতালীয়, নাকি কোনো বড় বিপদের গন্ধ পেয়েই সব সংযোগ কেটে দেওয়া হয়েছিল? তদন্তের সবচেয়ে বড় চাবিকাঠি হলো প্রত্যক্ষদর্শীদের বয়ান, কিন্তু এখানেও এক গোলগদ্ধা। প্রোডাকশন ম্যানেজার বলছেন রাহুল জলে পড়ার সাথে সাথেই তাকে উদ্ধার করা হয়েছে, অর্থাৎ সময়ের ব্যবধান ছিল মাত্র কয়েক সেকেন্ড বা বড়জোর 1 মিনিট। কিন্তু ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট যা বলছে তা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। রিপোর্টে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, দীর্ঘ সময় ধরে অভিনেতা রাহুল জলের নিচে নিমজ্জিত ছিলেন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ফুসফুসে অত জল তখনই ঢোকে যখন কেউ দীর্ঘক্ষণ বাঁচার জন্য লড়াই করে এবং অবশেষে দম বন্ধ হয়ে যায়। যদি 5-7 মিনিটের মধ্যেই তাকে তুলে গাড়িতে তোলা হতো, তবে রিপোর্টের এই দীর্ঘ সময় শব্দটি এলো কোথা থেকে? কে মিথ্যে বলছেন? কেন বলছেন? ইউনিটের কিছু সদস্য আড়ালে নাম প্রকাশ না করার শর্তে বলছেন যে রাহুল যখন হাত পা ছুটছিলেন, তখন উদ্ধারকারী দলের মধ্যে ছিল চরম উদাসীনতা। কেউ ভাবেননি জল এতটা গভীর বা বিপদ এতটা আসন্ন, আর যখন হুঁশ ফিরল ততক্ষণে অভিনেতা নিথর হয়ে গেছেন।
তবে কি নিজেদের অক্ষমতা ঢাকতেই প্রোডাকশন হাউস দ্রুত উদ্ধারের গল্প সাজাচ্ছে? টলিউডের অন্দরমহল নিয়ে বরাবরই সরব অভিনেত্রী শ্রীলেখা মিত্র। এই ঘটনায় তিনি চুপ থাকেননি। সোশ্যাল মিডিয়ায় তিনি যে প্রশ্ন তুলেছেন তা আজ আপুমার জনসাধারণের প্রশ্ন। শ্রীলেখা লিখেছেন, গিল্ট নিয়ে শুটিং মানেই লোকেশনে কাজের চেয়ে অকাজের লোকের ভিড় বেশি থাকে। সত্যি তো, একটি শুটিং ইউনিটে যদি শয়ে শয়ে মানুষ থাকে, তবে একজনের তলিয়ে যাওয়া কারো চোখে পড়ল না কেন? কোথায় ছিল সিকিউরিটি গার্ড? কোথায় ছিল লাইফ সেভিং স্কোয়াড? জল বেষ্টিত কোনো এলাকায় শুটিং করতে গেলে যে ন্যূনতম সাবধানতা বা লাইফ জ্যাকেট বা ডুবুরির ব্যবস্থা রাখার নিয়ম আছে, তা কি মানা হয়েছিল? শ্রীলেখার এই ইঙ্গিতপূর্ণ মন্তব্য টলিউডের নোংরা রাজনীতিকেও সামনে নিয়ে আসে। অনেক সময় প্রভাবশালী প্রযোজক বা সংস্থার সাথে থাকলে ছোটখাটো ভুল বা গাফিলতি এড়িয়ে যাওয়া হয়, কিন্তু আজ সেই গাফিলতি কেড়ে নিল একটি তাজা প্রাণ। এই দায় কি গিল্ড নেবে, নাকি কেবল শোকবার্তা পাঠিয়েই তারা নিজেদের দায়িত্ব শেষ করবে? এই ঘটনার কেন্দ্রে এমন একটি নাম জড়িয়ে আছে যা বিতর্কের আগুন আরও উস্কে দিচ্ছে। তিনি লীনা গঙ্গোপাধ্যায়। তিনি কেবল এই সিরিয়ালের প্রযোজকই নন, তিনি পশ্চিমবঙ্গ রাজ্য মহিলা কমিশনের চেয়ারম্যান এবং বর্তমান শাসন দলের অত্যন্ত আস্থাভাজন। একজন নারী সুরক্ষার প্রধানের প্রযোজনা সংস্থায় যখন একজন শিল্পী নিরাপত্তাহীনতায় প্রাণ হারান, তখন নৈতিকতার প্রশ্ন ওঠা কি খুব অস্বাভাবিক? নানা মহলে আজ রব উঠেছে, গোটা রাজ্যের নারী সুরক্ষার দায়িত্ব যার কাঁধে, তিনি কি তার নিজের সেটে একজন অভিনেতাকে রক্ষা করতে পারতেন না? লীনা গঙ্গোপাধ্যায় অবশ্য দাবি করেছেন যে রাহুল নিজেই ড্রোন শট নিতে চেয়েছিলেন। পরিচালক বারণ করা সত্ত্বেও রাহুল নাকি জেদ করে সেখানে যান। কিন্তু প্রশ্ন হলো, পরিচালক যদি বারণই করে থাকেন, তবে রাহুলকে ড্রোন অপারেটর বা ইউনিটের কর্মীরা সেখানে যেতে দিলেন কেন? প্রোডাকশনের কি কোনো নিয়ন্ত্রণ ছিল না সেটের ওপর, নাকি এই নিজের জেদের গল্পটি কেবল দোষ নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেলার এক অস্ত্র? এখন সবচেয়ে বড় ভয়ের জায়গা হলো প্রভাব। রাজনৈতিক ঘনিষ্ঠতা কি তদন্তের মোড় ঘুরিয়ে দেবে? বিরোধী শিবিরের অভিযোগ, পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ঘটনাটিকে কেবল একটি দুর্ঘটনা হিসেবেই প্রমাণ করার চেষ্টা চলছে। বলা হচ্ছে রাহুল নাকি নিজের স্বাচ্ছন্দ্যে সেখানে গিয়েছিলেন। এই স্বাচ্ছন্দ্য শব্দটি কি সচেতনভাবে ব্যবহার করা হচ্ছে যাতে আইনি জটিলতা থেকে বাঁচা যায়? রাহুলের ঘনিষ্ঠরা বলছেন তিনি মোটেও অপরিণামদর্শী ছিলেন না। একজন অভিজ্ঞ অভিনেতা হিসেবে তিনি জানতেন শুটিং সেটের নিয়মকানুন। তাহলে কেন আজ মৃত মানুষের ওপরেই সব দোষ চাকানো হচ্ছে? মৃত মানুষ তো কথা বলতে পারে না, তাই কি এই সুযোগ নেওয়া হচ্ছে? পুলিশ প্রশাসনের কাছে মানুষের দাবি নিরপেক্ষ তদন্ত। সিসিটিভি ফুটেজ কি আসলেই পাওয়া যাচ্ছে না, নাকি তা ডিলিট করা হয়েছে? লাইভ চ্যাট বন্ধ থাকার পেছনে টেকনিক্যাল ত্রুটি ছিল, নাকি তথ্য লুকানোর কৌশল? প্রতিটি প্রশ্নের উত্তর আজ বাংলার মানুষ চায়। লীনা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, রাহুলকে যখন উদ্ধার করে গাড়িতে তোলা হয় তখনও তিনি তাকিয়েছিলেন, অর্থাৎ তার চেতনা ছিল। যদি তাই হয়, তবে হাসপাতাল পর্যন্ত যাওয়ার সময়টুকুতে কেন তাকে অক্সিজেন বা প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেওয়া সম্ভব হলো না? একটি প্রোডাকশন হাউস যারা বড় বাজেটের কাজ করে, তাদের কি একটি অ্যাম্বুলেন্স বা দক্ষ প্যারামেডিক্যাল টিম রাখার ক্ষমতা নেই? রাহুলের চোখে তখন কি আকুতি ছিল? হয়তো তিনি বিশ্বাসই করতে পারেননি তার চেরোচেনা সহকর্মীরা তাকে এভাবে একা ফেলে দেবেন। যে সঙ্গীদের সাথে আধ ঘন্টা আগেও আড্ডা দিচ্ছিলেন, তারাই আজ তার মৃত্যুর সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছেন। রাহুলের পরিবারের কাছে আজ কোনো সান্ত্বনাই কাজ করবে না। তার বন্ধু পরিজনের আকণ্ঠ শোক আজ ক্রোধে পরিণত হয়েছে। তারা চাইছেন সত্যিটা সামনে আসুক। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের এই মৃত্যু টলিউডের জন্য একটি ব্ল্যাক মার্ক। আমরা কেবল শর্ট চাই, কেবল টিআরপি চাই, কেবল পারফেকশন চাই, কিন্তু সেই পারফেকশনের দাম কি একজন মানুষের জীবন? মেগা সিরিয়ালের এই ইঁদুর দৌড়ে আমরা কি এতটাই অমানবিক হয়ে পড়েছি যে প্রাণের চেয়ে শিডিউল বড় হয়ে দাঁড়িয়েছে? আজ রাহুল গেছেন, কাল হয়তো অন্য কেউ যাবেন। যদি আজই এর প্রতিকার না হয়, তবে স্টুডিও পাড়ার প্রতিটি কোণ নিরাপত্তাহীনতায় ভুগবে। শিল্পী ফোরাম থেকে শুরু করে টেকনিশিয়ান গিল্ড, সবাইকে আজ আয়নার সামনে দাঁড়াতে হবে। কেন জীবনের বিনিময়ে অভিনয়? কেন নিরাপত্তার চেয়ে প্রভাব বড়? রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আর ফিরবেন না। আলোর উজ্জ্বল দুনিয়া থেকে তিনি চিরতরে অন্ধকারে মিলিয়ে গেছেন। কিন্তু তার এই চলে যাওয়া কি বিফলে যাবে? আমরা কেবল শোক পালন করব আর পরের সপ্তাহে আবার অন্য কোনো সিরিয়ালের গল্পে মজে যাব, নাকি আমরা জবাবদিহি চাইব? অর্ণব মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও সৌমিত্র রায়ের রিপোর্টে এটা পরিষ্কার যে রহস্য ঘনীভূত হচ্ছে। সত্যিটা হয়তো অনেক গভীরে, হয়তো অনেক রাঘব বোয়ালের নাম জড়িয়ে আছে। কিন্তু আমরা থামব না। যতক্ষণ না রাহুলের পরিবার সুবিচার পাচ্ছে, যতক্ষণ না এই মৃত্যুর সঠিক কারণ বের হচ্ছে, ততক্ষণ এই প্রশ্নগুলো করা আমরা বন্ধ করব না।
প্রশাসনকে মনে করিয়ে দিতে চাই, সত্য কখনো ঢাকা থাকে না। আজ না হোক কাল, সেই ক্যামেরা ফুটেজ হোক বা কোনো প্রত্যক্ষদর্শীর বিবেক, সত্য প্রকাশিত হবেই। রাহুলের আত্মা শান্তিতে থাকুক, কিন্তু অন্যায়কারীরা যেন শান্তিতে না ঘুমাতে পারে।